স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে বিশিষ্ট চিত্রশিল্পী সঞ্জীব দাস অপুর তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী স্টোরি টেলার। প্রদর্শনীতে শিল্পীর অর্ধ শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 6 মাস পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 33 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল স্প্রিং। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 9 মাস পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত 8:20 থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। বাপ মারে তুইয়া আমার কাছে থাকে, যখন যা দেই তাই খায়, একটু দোষও ধরে না, একটা বেয়াদবি করে না। এই পোলাটা আজকে 2 দিন ধরে তা না, কি করতেছে কি খাইতেছে এটা চিন্তা করলে তোমার চোখে পানি আইতেছে। বুবু ঘরে বসে সারা দিন রাত কান্নাকাটি করতেছে, আর তুমি এই জায়গায় বসে কান্নাকাটি করতেছো, তাহলে বুবুরে কে সান্ত্বনা দিব কও তো? জীবনে এমন কিছু সময় আসে যখন সান্ত্বনা দিলে কাম হয় না। হর জামাইরে পুলিশে খুনের দায় ধরে নিয়ে গেছে। রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মুস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। মারছে কে মারছে কে মারছে মারছে আরে কে মারছে 6 মারছে ও 6 মারছে। আহা মানে মানে মারছে মানে আমরা মার্চ মাসে মারছে আর আপনি 6 মারছে। আমার ঘুমের সময় এত বেড়ে গেছে যে এখন স্বপ্নগুলোও প্রতিদিন রিপিট হয়। গতকাল রাতে তো 2টা স্বপ্নের মাঝখানে মার্সেলের একটা বিজ্ঞাপন শুরু হয়ে গিয়েছিল। আমাকে বরিশালে ভাই হ্যাঁ কোনো বাচ্চা জন্ম হয় না। কেন? বাচ্চা লঞ্চ হয়। রাত 11:30 দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি আলতাফ শাহনেওয়াজ। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। কবি মানুষ আপনি, যদি আপনার কাছে জানতে চাই কবিতার অনুপ্রেরণা বা ইন্সপিরেশন কি? কবিতার অনুপ্রেরণা তো কি বলি, কবিতার অনুপ্রেরণা আসলে মানুষ। মানুষ বলতে মানুষের জীবনের গল্প না, মানুষ বলতে ধরেন সেটা আপনি যাকে পছন্দ করেন সে হতে পারে, মানুষের দুঃখ হতে পারে, মানুষের ক্ষোভ হতে পারে, মানুষের ভালোবাসা হতে পারে। মানে এই জগৎ এবং মানুষের বাইরে তো কবিতা না, বা মানুষের বাইরে কোনো শিল্প না। চমৎকার বললেন। কেন কবিতা? উপন্যাস হতে পারতো, ছোট গল্প হতে পারতো, আরো অনেক কিছু হতে পারতো, কেন কবিতা? মানে আমি কেন কবিতা লিখি? কবিতা লিখি কারণ ওইটাই পারি, অন্যগুলো পারি না। কবিতা লিখবার নির্দিষ্ট কোনো সময় আছে যে সময় বসলে কবিতা আসে? না, এটা নির্দিষ্ট সময় নেই। একটা জিনিস আমার মনে হয়, মানে একটা জিনিস আমি একবার কারণ বাজারে শুনেছিলাম, বাজারের মধ্যে লোকেরা তো অনেক কথা বলে, যার ব্যথা নেই তার কথা নেই। মানে আপনি যখন ব্যথা পাবেন তখন আপনার কথা আসবে, তো যখন আপনি ব্যথা পান তখন আপনার কথা আসে। সেটা ব্যথা যদি আপনি দুপুরে পান, দুপুরে মানে শব্দ আসে। হ্যাঁ, কথা আসে, শব্দ আসে, লেখা আসে। দুপুরে পেলে দুপুরে, রাতে পেলে রাতে, এই আর কি। কবিতা লিখতে হলে তো প্রচুর পড়তে হয়, তো সেক্ষেত্রে আপনি কোন কবিদের বইগুলো বেশি পড়েন বা কোন কবিদের লেখা আপনাকে বেশি মুগ্ধ করে?
আমার কাছে মনে হয় যে কবিতা না, যে কোনো জিনিস লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। তো কবিতার ক্ষেত্রে আমার কথা যদি আমি বলি, আমি এক সময় খুব জীবনানন্দ পড়তাম অনেক ছোটবেলায়। তারপরে এক সময় রবীন্দ্রনাথ পড়ছি, এরপরে শামসুর রহমান, আল মাহমুদ, মানে একদম মাতালের মতো পড়ছি। তারপরে আবুল হাসান, তারপরে কলকাতার কবি বিনয় মজুমদার, উৎপল কুমার বসু, এরা আমাকে প্রভাবিত করেছেন, মানে অনুপ্রেরণা দিয়েছেন। বাইরের কবিতাগুলো ধরেন সীমা সিনি, সাজান পার্স, পাবলো নেরুদা, এরকম মানে মোটামুটি বিশ্বের যে কবিগুলো ক্লাসিক্স, যারা যে পোয়েট ক্লাসিক্স যারা, তাদেরকে পড়ার চেষ্টা করেছি। পড়তে পেরেছি কিনা তা তো জানি না, বা কতটুকু আসলে বোধগম্য হয়েছে কবিতাগুলো। আমার কাছে মনে হয় কি কবিতা আসলে বোধগম্যতার জিনিস না, এটা আমার পজিশন। আচ্ছা, কবিতা আসলে ধরেন অনুভূতির জিনিস, মানে আপনি ফিল করতে পারবেন। ধরেন জীবনানন্দ যে বলেছে যে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। এখন রোদ জিনিসটাকে আমরা দেখি, এই রোদের আবার গন্ধ, এটা তো ট্রান্সেবল না, জিনিসটা ট্রান্সেবল না, তো অনুভব করার বিষয়। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, চিল সেই গন্ধটা মুছে ফেলছে, রোদকে না। কিন্তু মানে জিনিসটা আপনাকে অনুভব করে নিতে হবে, জিনিসটা আপনাকে এক ধরনের ফিল করে কল্পনা করে নিতে হবে। গভীরতার ব্যাপারটা অন্যরকম। একটু জানতে চাইবো যে আপনার প্রথম লেখা কবিতা সেটা কবে? অনেক ছোটবেলায়? অনেক ছোটবেলায়। ওটা কবিতা না, ওটা ছড়া টড়া জাতীয় কিছু একটা ছিল। ওইটা আমি তখন বোধহয় 6-এ পড়ি। আচ্ছা, সময় এই ছন্দ মিলাই, মানে অন্তমিল মিলাই, বাড়ির সাথে গাড়ি, মাছের সাথে গাছ, এই টাইপের আর কি। যেভাবে হয় আর কি ছোটবেলার শুরুটা। তারপরে মানে ছাপার অক্ষরে নিজের লেখা প্রথম দেখা? ছাপার অক্ষরে নিজের লেখা ওই যে স্থানীয় পত্রিকা ছিল তখন, স্থানীয় পত্রিকাগুলোতে তো ছাপা হতো বাচ্চা হিসেবে, ছোট হিসেবে। পরে আমি যখন বুঝলাম যে বা নিজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি লেখালেখি করব, আচ্ছা, কবিতাই লিখব। সেটা কি ক্লাস 6-এ থাকবার সময় না পরবর্তীতে? 8-এর দিকে। আচ্ছা, 8-এর তাও বলা যায় যে বয়স অনেক কম। শেষ অনেক কম, আমি খুব কম বয়সে পেকে গেছিলাম কবিতা লিখতে লিখতে, লেখালেখি করতে করতে খুবই কম বয়সে পেকে গেছিলাম। এটা আমার একটা খারাপ গুণ যে আমি বয়স অনুপাতে পেকে গেছিলাম। তো এইটা 9-এ উঠে আমার জাতীয় পত্রিকায় প্রথম কবিতা ছাপা হয়। আমার বাড়ি ঝিনাইদহ, তো আমি ঝিনাইদহ থেকে ডাকে পাঠাতাম, তো তখন প্রথম কবিতা ছাপা হয় এবং আমি কাউকে চিনতামও না যে কারা কি বা কিভাবে। ক্লাস 9-এ থাকতে প্রথম কবিতা ছাপা হয়, তাও জাতীয় দৈনিক, মানে তখন মুক্তকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল। তো মুক্তকণ্ঠের খোলা জানালা নামে একটা কাগজ ছিল, খুবই আলোচিত সাহিত্য পত্রিকা তখনকার, 8 পৃষ্ঠা বেরোতো। তো তখন ছাপা হয় কবিতা। তারপরে 2000 সালের দিকে, তখন আমি ফার্স্ট ইয়ার, আমি ডাকে কবিতা পাঠিয়েছি, প্রথম আলোতে ছাপা হয়েছে, এরপরে নানা জায়গায় ছাপা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে এসে আপনি, মানে আপনার শৈশবটা তো ঝিনাইদহ তো গেল, পরবর্তীতে এসে ঢাকায় এসে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বে ভর্তি হলেন। মানে এই সিদ্ধান্তটা কেন? না, আসলে আমি নাটক ও নাট্যতত্ত্বে প্রথমত ভর্তি হই নাই। আচ্ছা, আমি ভর্তি হয়েছিলাম চারুকলায়, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায়। আর আমার ইন্টারমিডিয়েট, মানে এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে আমার গ্যাপ ছিল। মানে আমি এসএসসির পরে আমার মনে হয়েছে আমি আল মাহমুদ দ্বারা খুব প্রভাবিত ছিলাম, আল মাহমুদের জীবন এবং তার কবিতা। আচ্ছা, তাকে না দেখে তখন আমার মনে হয়েছে আল মাহমুদ যদি ক্লাস 8 পর্যন্ত পড়ে কবি হতে পারে, আমি তো 2 ক্লাস বেশি পড়ে ফেলছি, আসলেই আমার মনে হয়েছে। এবং আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। ইন দ্য মিন টাইম 2-3 বছর পরে আবার পড়াশোনা শুরু করছি। তারপরে আমার মনে হলো যে কবিতাই তো লিখবো, আর একাডেমিক পড়াশোনা আমার ভালো লাগতো না আসলে। তো তখন আমার মনে হলো চারুকলায়, একজন আমাকে বললো চারুকলায় পড়ো, কারণ আমি ছবি আঁকতে পারতাম। আচ্ছা, চারুকলায় পড়ো, পড়াশোনা লাগবে না, এটা ছবি আঁকলেই হবে। তো তারপরে আমি চারুকলায় ভর্তি হলাম। তো জাহাঙ্গীরনগর তখন 6-7 মাস পরে পরীক্ষা হতো আমরা যখন। তো পরে দেখলাম যে সবাই কি সুন্দর ছবি আঁকে, আমি পেন্টিংসে ছিলাম। আচ্ছা, সবাই কি সুন্দর ছবি আঁকে, আমি তো পারি না খুব ভালো ছবি আঁকতে ওদের তুলনায়। তখন আমার মনে হলো এই যে আমি এতদিন পরীক্ষা দিইনি, তাইলে আবার মানে ইন্টারমিডিয়েটে আবার এই একই কাজ করব। তখন আমার সেলিম আল দীনের সাথে পরিচয়। সেলিম আল দীন আমাকে একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করলো তুমি কিসে পড়ো? আমি বললাম স্যার আমি তো চারুকলায় পড়ি, পেন্টিংসে। তো বলছে বাবা তোমার জায়গা তো, মানে ওনার সাথে নাটক নিয়ে আমার কথা হচ্ছিল, তো তোমার জায়গা তো চারুকলা না, তোমার জায়গা ড্রামাটিক্স, তুমি জাহাঙ্গীরনগর চলে আসো। বাহ। আমি জাহাঙ্গীরনগর তো কোনোদিন যাই নাই, গেলাম। এরপরে
পরীক্ষা দিলাম, মানে যেভাবে পরীক্ষা দিতে Admission test. অ্যাডমিশন টেস্ট দিলাম, পাশ করলাম, মানে ওই আর কি। আচ্ছা, মানে সেলিমাল দিনের টানাটানি আমি আসলে জাহাঙ্গীরনগরে যাওয়া। ঢাকা থেকে তো কেউ জাহাঙ্গীরনগর যায় না। ততদিনে কি আপনার লেখালেখিটা চলছিল, কবিতা লেখালেখি? একটা জিনিসই চলেছে আমার জীবনে, আর কিছু চলে না, আর সবকিছু ব্রেকআপ। কবিতা লেখাটাই চলেছে। পেইন্টিংসটা নিজের জন্য আঁকি, এখনো আঁকা হয় সেটা? হ্যাঁ, নিজের জন্য, একদম নিজের জন্য। আমি শিল্পী না, শিল্পী অনেক বড় ব্যাপার, যারা মানে আঁকতে পারেন, আঁকেন, তারা অনেক বড়। মানে আমি শিল্পী না, এটা আমি বুঝে ফেলেছিলাম যে আমি হয়তো শখের শিল্পী, কিন্তু আমি শিল্পী না। ওর যে ডেডিকেশন, ওটা আমার। কিন্তু কবিতা এবং ছবি আঁকার মধ্যে কোথাও না কোথাও একটা সংযোগ আছে। অবশ্যই আছে। সেটা হচ্ছে দুটো জিনিসকেই আপনাকে ফিল করতে হয়। ছবিও আপনি ব্যাখ্যা করতে পারবেন না, রিয়েলিস্টিক ছবি তাও পারবেন। ধরেন আপনি কিবরিয়াকে ব্যাখ্যা করতে পারবেন, কিবরিয়ার যে পেইন্টিংগুলো, বিমূর্ত পেইন্টিং, কিবরিয়াকে ব্যাখ্যা করতে পারবেন না, মনিরুল ইসলামকে ব্যাখ্যা করতে পারবেন না। হয়তো আপনি কাইম চৌধুরীকে পারবেন কিছু রিয়েলিস্টিক পেইন্টিংসে। কবিতাও তাই, কিছু রিয়েলিস্টিক কবিতা আছে, কিছু অ্যাবস্ট্রাক্ট কবিতা আছে, অনুভবের কবিতা আছে। কবিতা তো লিখছিলেন, কিন্তু কবিতাগুলো যে আসলেই কবিতা হয়ে উঠছে, এটা তো একটা বোঝার ব্যাপার আছে। এটা বুঝতাম। এই বিষয়টা কিভাবে আসলো? এটা বুঝি নাই, আচ্ছা। এখনো বুঝি না। কারণ আমি যদি বুঝতেই পারতি যে এটা কবিতা এভাবে লিখলেই কবিতা হয়ে উঠবে, তাহলে তো আর লিখতে পারবো না ওই দিন। আচ্ছা, মানে এর তো নির্দিষ্ট কোনো ব্যাকরণ নাই যে এটা এইভাবে মেনে। সীমা পরিসীমা বা পরিব্যাপ্তি আমরা বুঝি যে আমাদের এখানে কবিতার নামে একটা লাইন ভেঙে ভেঙে কিছু একটা করা হয়, এটাকে আমরা কবিতা বলি। এখন সেটা কবিতা কি কবিতা না, এটা তো আমার মনে হয় কেউই বলতে পারবে না, আমি তো নাই। প্রথম কবিতার বই প্রকাশিত কবে হলো? প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে একটু পরে, 2011 সালে। এতদিন সময় নিলেন কেন? নিজেকে যাচাই করার জন্য, নিজের সাথে বোঝাপড়া করার জন্য। আচ্ছা, সেটা মানে এই বোঝাপড়া জায়গাটা আমি একটু জানতে চাইবো যে কিভাবে আসলে বোঝাপড়াটা করলেন। ধরেন কবিতা কি, ভালো কবিতা আমরা তো জানি যে কিছু কিছু ভালো কবিতা, জীবনানন্দের এটা ভালো কবিতা, এটা ওর ভালো কবিতা, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ক্লাসিক কবিতা যেগুলো, সেটার পাশে আমার কবিতা। এটা খুবই বলতে খুব খারাপ শোনাবে, মানে খুবই লজ্জার ব্যাপার যে আমার কবিতা, ওই কবিতা পড়ার পরে আমি আমার কবিতাটা পড়ে দেখতাম এটা কি এর পাশে কিছু হয়েছে, আসলে কিছু হয় না, তো পড়ে দেখতাম, এটা তুলনা করবার চেষ্টা। হ্যাঁ, ওইভাবে দেখতাম। তখন আমার মনে হতো যে না, হয় নাই, হচ্ছে না, মানে নিজের কাছে নিজের প্রত্যাশাটাই পূরণ হচ্ছে না। ওরা যেভাবে, যে ধরেন র্যাবো 27 বছর বয়সে কবিতা লিখে শেষ করে দিয়ে চলে গেছেন ফ্রান্সের। তার 27 বছর, তখন আমি ভাবতাম যে 27 বছর বয়সে আমি কি করছি, আমার কি কিছু হইলো? তো এইভাবে করে তারপর একটা পাণ্ডুলিপি, বন্ধু বান্ধবও বললো যে একটা পাণ্ডুলিপি করো। আমি যখন কবিতার বই করেছি 2011 সালে, অলমোস্ট আমার বন্ধু বান্ধবের সবার বই বের হয়েছে। আমি লিটল ম্যাগাজিনেও লিখতাম, ছোট কাগজে লিখতাম, বড় কাগজে লিখতাম। তো তারপর এক পাণ্ডুলিপি করলাম। আর আমি মনে করি কি যে আমাদের দেশে একটা ব্যাপার দেখবেন যে কবিতাগুলো সংকলন করা হয়, এখানে একটা কবিতা, ওখানে একটা কবিতা, ওখানে একটা কবিতা। আমি মনে করি যে কবিতাটা বই হওয়া উচিত একটা থিমের উপরে, সেই থিমের আওতার মধ্যে আপনি কবিতাগুলো সাজালেন। সেখানে হয়তো আপনার প্রেমের কবিতাগুলো বাদ যাবে আপনি যদি সেটা একদম দ্রোহ নিয়ে করেন। তো আমি আসলে একটা বই করার চেষ্টা করি, পারি কি না পারি, কিন্তু আমি একটা বইয়ের মতো, সংকলন না। তো মানে একটা নির্দিষ্ট থিম নিয়ে তারপর সেই সব কবিতাগুলো থিমের মধ্যে আনা। কবিতা তো আমরা খোলা লিখি, আলাদা আলাদা লিখি। পরে যখন বই করা হয় তখন তো একটা কনসেপ্ট রেডি করা হয়, যে আপনারা আর্টিস্ট, আপনারা জানেন যে একটা কনসেপ্ট রেডি করে তারপরে আপনারা আঁকতে বসেন। তো ওরকমই আর কি, যখন সিরিজ পেইন্টিংস হয় তখন তো প্রথমত কনসেপ্ট, তারপরে আঁকতে বসা হয়। প্রথম প্রকাশিত বইয়ের নামটি কি ছিল? প্রথম প্রকাশিত বইয়ের নাম ছিল রাত্রির অদ্ভুত নিমগাছ। তখন আমার নাম ছিল, মানে আমার কবি নাম, লেখক নাম ছিল নির্লিপ্ত নয়ন। ওই নামেই আমার প্রথম বইটা বের হয়। পরে আমি আমার বাবা মায়ের দেয়া সার্টিফিকেট নামে ফিরে এসেছি। মানে কেন নাম পরিবর্তন করা হচ্ছিল সে সময়? অনেক কম বয়সে করেছিলাম, এটা সেই সময় করি নাই। ওইটা আমি ওই যে 9-এ যখন কবিতা ছাপা, প্রথম থেকে যখন ছাপার অক্ষরে কবিতা লিখছিলেন তখন নির্লিপ্ত নয়ন নামে লিখছি, এবং নির্লিপ্ত নয়ন নামটা 10-15 বছর স্টাবলিশড ছিল। আচ্ছা, মানে সবাই আপনাকে সেই নামে চিনতো? ওই নামেই চিনতো, এখনো কাউকে ওই নামে চিনে পুরনো যারা।
পরিবারের মানুষের মানে রিয়াকশনটা কি ছিল আপনি যখন কবিতা লিখছিলেন? পরিবারের মানুষ তো খুব প্রথম দিকে পাতা দেয় নাই, হ্যাঁ আচ্ছা করতেছে করুক, পরে সহ্য করতে পারে নাই যখন আমি আসলে অনেক বেশি ডিভোটেড হয়ে গেছি, কারণ অনেক সিরিয়াস আপনি ব্যাপারটা নিয়ে, তখন সহ্য করতে পারে নাই, কারণ আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা ছিল, বা সমাজ যেটাকে আসলে রিকগনাইজ করে সেরকম পেশায় যাওয়ার সম্ভাবনা ছিল। তো কেন একটা পরিবার তার ছেলেকে একটা অনিশ্চিত একটা যাত্রায় ফেলে দিবে? ফলে প্রথম দিকে বাহাবাই দিয়েছে, মনে করেছে ভূত চলে যাবে, পরে যখন ডেভোটেড হয়ে গেছি তখন নিতে পারে নাই, এখন মেনে নাই আর কি। হ্যাঁ মানে কিছু করার তো নেই। আপনি বলছিলেন সেই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের কথা, এই কাব্যগ্রন্থ কি বইমেলায় প্রকাশিত হয়েছিল না বইমেলা ছাড়া অন্য কোনো সময়? বইমেলায়। এখন পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা 7টি, তার মধ্যে একটি নাটকের বই আছে। এই নাটকের বই লিখবার পেছনের গল্পটা একটু জানতে চাই। আমি তো আসলে নাট্যতত্ত্বের ছাত্র, একাডেমিক পড়াশোনা করেছি নাট্যতত্ত্বে, আমার মাস্টার্স ছিল হচ্ছে নাট্য রচনাতে, স্ক্রিপ্ট রাইটিংয়ে। তো ওই সময় আমি ছাত্র অবস্থাতেই আমি নাটক লিখতাম। আচ্ছা, টেলিভিশনের জন্য প্রচুর বেনামে নাটক লিখেছি, টাকার জন্য লিখেছি আসলে। আচ্ছা, বেনামে কেন সেটা? কারণ তখন মনে হচ্ছে যে আসলে আমি টাকার জন্য লিখেছি জিনিসটা, এটা হচ্ছে বাণিজ্যিক কাজ, মানে আমার মনে হয়েছিল। মানে আপনার কবি সত্তা এবং বাণিজ্যিক জায়গা থেকে আপনাকে দুটো আলাদা জায়গাতে রাখতে চেয়েছেন। লিখেছি। পরে আমি মঞ্চনাটক কয়েকটা লিখেছি, মঞ্চনাটক লিখেছি, সেটা একটা বই হয়েছে, আরগুলো বই হয় নাই, বই করি নাই, ফেলে রাখছি। আচ্ছা, পরে কখনো হয়তো করব। আচ্ছা, এই সর্বশেষ বইমেলায় মানে 2025-এর বইমেলায় আপনার যে বইটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তবু আমরা জেগে থাকবো, জুলাই অভ্যুত্থান নিয়ে এই বইটি, একটু জানবো ছোট করে। আমার কাছে মনে হয়েছে যে আরো অনেকের সঙ্গে মিলিয়ে এই বইটি জুলাই অভ্যুত্থানের পটভূমি রচনা করেছে। কথাটা অনেক বড় হয়ে গেল, বড় মানে ছোট মুখে বড় কথা হয়ে গেল যে আমার এক বই কি পটভূমি রচনা করেছে, না, নট দ্যাট, মানে আপনার কাজও পটভূমি রচনা করেছে। ধরেন আমাদের এই বিগত 2-3 বছর ধরে যা হচ্ছিল আমরা তো কেউই আসলে মানতে পারছিলাম না, তো ওই না মানতে পেরে আবার আমরা সরাসরি কোনো কথাও বলতে পারতেছিলাম না। তখন আমরা লিখছি, কেউ লিখছে, কেউ পেন্টিং করছে, কেউ গান করেছে, এই যে এতগুলো র্যাপ সং তৈরি হলো। তো এই কবিতাগুলো মূলত ফেসবুকেই লেখা। আচ্ছা, ওই রাতের বেলা ভালো লাগতো না, ঘুম আসতো না, কেমন যে লাগতো, অস্থিরতা কাজ করতো, একটা ডিপ্রেশন কাজ করতো। তখন কি আর করবো, তখন এই ডিপ্রেশন কাটানোর জন্য লিখতাম, মানে তখন কথা আসতো, মানে প্রতিবাদের ভাষা হিসেবে তখন শব্দগুলো আসতো। তারপরে যখন জুলাইয়ের 16 তারিখ, 15 তারিখ রাতে, 14 তারিখে তো 15 তারিখ তো মারে, 15 তারিখ রাতে জাহাঙ্গীরনগরে অ্যাটাক হয়। তো ওই সময় আমি প্রচুর ভিডিও পাচ্ছিলাম, আমার পাঠাচ্ছিল যে ভাই কিছু করেন। তো আমার তো আসলে কিছু করার ক্ষমতা নেই। রাত 12টার দিকে ভিডিও, ওই সময় সারা রাত আমি জেগে। তখনও 16 তারিখ ভোর হয়েছে, সাইদ মরে নাই, আমরা জানতে পারবো দুপুরবেলা সাইদ মারা যাবে, আবু সাইদ দেখতে পারবো। তো তখন আমি একটা কবিতা লিখছিলাম, তুমি আর আমি, মানে কবিতাটা এরকম ছিল যে আমাদের দেশ নিয়ে তো কোনো চিন্তা নেই, আমরা সবাই আসলে বিদেশে যাইতে চাই, বিদেশি পাসপোর্ট, তো চলো আমরা সবাই বিদেশে চলে যাই, এটা ছিল মূল ভাব। তো ওইটা লেখার পরে ওইটা দেখলাম প্রচুর শেয়ার হয়ে গেল। ওইটা লিখে আমি ঘুমায় পড়ছি, তারপরে অফিসে চলে আসছি, এসে দেখি প্রচুর শেয়ার হয়ে গেছে। পরে কি ওইটাকে আবার কন্টেন্ট করে নিয়ে গেছে। এরপরে আমি জুলাই অভ্যুত্থানের সময় আরও 4-5টা কবিতা লিখছি। এটা জুলাই অভ্যুত্থানের পটভূমি এবং জুলাই অভ্যুত্থানের পরের আজ পাওয়া যাবে এই কবিতার বইতে। কিন্তু তারপরেও তো আমাদের জেগে থাকতে হবে, মানে কথা তো আপনাকে বলতে হবে, কথা বলা আপনি থামাতে পারবেন না, কথা বলা থামালে আবার আপনি একটা নিপীড়নের ভিতরে পড়ে যাবেন। ওই জন্য বইটার নাম হচ্ছে তবু আমরা জেগে থাকবো। ভীষণ সুন্দর। আগামী দিনগুলো নিয়ে কোনো প্রত্যাশা আছে বা কোনো চিন্তা ভাবনা আছে? একটা আগামী দিনের চিন্তা যে বাংলাদেশটা মানুষের হোক, বাংলাদেশটা মানুষের হোক, বাংলাদেশ মানুষের কথা ভাবুক, মানে মানুষের প্রতি আমরা যেন একটু, মানুষকে আমরা যেন একটু ফিল করি এবং এমপ্যাথেটিক হই এবং আমরা যেন একটু অপরচুনিস্ট কম হই।
সেটাই প্রত্যাশা আমাদের প্রত্যেকের জায়গা থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর চিন্তাগুলো আজকে আপনি উপস্থাপন করেছেন, বলেছেন, আমাদেরও ভীষণ ভালো লাগলো। আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।